বিশ্ব রাজনীতির মানচিত্রে আমেরিকা এক রহস্যময় মায়াবী জাদুকর, যার এক হাতে থাকে নিরাপত্তার পরশ পাথর আর অন্য হাতে লুকিয়ে রাখে স্বার্থের ধারালো ছুরি। আর মার্কিন পররাষ্ট্র নীতি হল সোনার খাঁচা। বাইরে থেকে একে চরম নিরাপত্তার দুর্গ মনে হলেও এর প্রতিটি দেয়াল গড়া হয়েছে কেবলই ওয়াশিংটনের নিজস্ব স্বার্থের লোহা দিয়ে। যখনই সেই স্বার্থে সামান্য টান পড়ে, তখনই এই খাঁচা রূপ নেয় এক নির্মম ফাঁদে, যা তার পরম মিত্রকেও আবর্জনায় স্তূপে ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। আর তাই বিশ্ব রাজনীতিতে বহুদিন ধরেই একটা কথা প্রচলিত আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নাই। এই কথাটা শুধু রসিকতা নয়, বরং বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভূমিকা নিয়ে দীর্ঘদিনের এক ধরনের হতাশা, ক্ষোভ আর অবিশ্বাসের প্রতিফলন। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই তার মিত্রদের রক্ষা করে, নাকি প্রয়োজন শেষ হলেই তাদের ফেলে দেয় ভূরাজনীতির ডাস্টবিনে? আর কেন বারবার ফিরে আসে সেই পুরনো কথাটা, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না? ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, আমেরিকার বন্ধুত্ব অনেক সময়ই সাময়িক কৌশলগত সুবিধা এবং নিজেদের জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে তৈরি হয়। স্বার্থ ফুরিয়ে গেলে বা অভ্যন্তরীণ রাজনীতির হাওয়া বদলালে তারা মিত্রদের ফেলে দিতে দ্বিধা করে না। ইতিহাস ঘাঁটলে এমন অসংখ্য উদাহরণ পাওয়া যায়। 1980 সালে ইরান ইরাক যুদ্ধের সময় আমেরিকার প্রধান শত্রু ছিল ইরান। তখন আমেরিকা সাদ্দাম হোসেনকে বিপুল অর্থ, অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। এমনকি সাদ্দাম যখন কুর্দিদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলেন, তখনও আমেরিকা চোখ বন্ধ করে রেখেছিল। কিন্তু এর শেষ পরিণতি 1990 সালে সাদ্দাম কুয়েত আক্রমণ করার পরপরই সমীকরণ বদলে যায়। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অজুহাতে ইরাক আক্রমণ করে মার্কিন বাহিনী এবং সাদ্দামকে ফাঁসি দেয়া হয়, যার ফলে ইরাক একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে পতিত হয়। 1953 সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে হটিয়ে পশ্চিমা সমর্থিত রাজা বা শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায়। শাহ ছিলেন আমেরিকার অন্ধ ভক্ত এবং মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় খুঁটি। কিন্তু এর শেষ পরিণতি 1979 সালে যখন ইরানি বিপ্লব শুরু হয় এবং শাহের পতন ঘটে, তখন ক্যান্সার আক্রান্ত শাহকে আমেরিকা আশ্রয় দিতেও ইতস্তত করেছিল। এক পর্যায়ে তাকে প্রায় একা এবং পরিত্যক্ত অবস্থায় মারা যেতে হয়। একসময় গাদ্দাফি আমেরিকার শত্রু থাকলেও 2003 সালের পর গাদ্দাফি নিজের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ঘোষণা দেন এবং পশ্চিমাদের সাথে দহরম মহরম শুরু করে সম্পর্ক স্বাভাবিক করার পথেই হাঁটেন। সে সময় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের সঙ্গে গাদ্দাফির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোচিত হয়। অনেকেই মনে করেছিলেন, দীর্ঘ বৈরিতার পর লিবিয়া হয়তো পশ্চিমাদের নতুন মিত্রে পরিণত হচ্ছে। কিন্তু 2011 সালে আরব বসন্ত শুরু হলে পুরো পরিস্থিতি বদলে যায়। লিবিয়ায় সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে আমেরিকা ও নেটো গাদ্দাফির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর নেটো বিদ্রোহী বাহিনীকে বিমান সহায়তা দেয় এবং গাদ্দাফি সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। শেষ পর্যন্ত গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন এবং রাস্তায় গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করা হয়। লিবিয়া দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ ও বিভক্তির মধ্যে পড়ে যায়, যে লিবিয়া আজও পুরোপুরি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারেনি। 1980 সালে আফগানিস্তান যখন সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন আফগান মুজাহিদিনদের স্বাধীনতার যোদ্ধা হিসেবে তুলে ধরে আমেরিকা। সেই সময় সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করতে আমেরিকা মুজাহিদিনদের বিপুল পরিমাণ অর্থ, আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দেয়। শুধু তাই নয়, আফগান যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর কার্যকর স্ট্রিঙ্গার মিসাইলও, যা সোভিয়েত হেলিকপ্টার ও যুদ্ধ বিমান ধ্বংস করতে বড় ভূমিকা রাখে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছাড়ার পর আমেরিকার আগ্রহ ধীরে ধীরে কমে যায় আফগানিস্তানের উপর। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে অনেকটাই একা ফেলে রাখা হয়, আর সেই ক্ষমতার শূন্যতা ও দীর্ঘ অস্থিরতার ভেতর থেকে জন্ম নেয় তালেবান ও আল কায়দার মতো সংগঠন। আর এর পরপরই আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণা করে এবং তালেবান সরকারকে অভিযুক্ত করে। আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে।
2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকা আফগানিস্তানের উপর হামলা চালানোর পর আবার ফিরে আসে। তালেবান সরকারকে হটিয়ে পশ্চিমা সমর্থনে আশরাফ ঘনি সরকার গঠন করা হয়। আশরাফ ঘনি সরকারকে টিকিয়ে রাখতে আমেরিকা ও তার মিত্ররা 2 দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা, সামরিক প্রশিক্ষণ ও রাজনৈতিক সমর্থন দেয়। কিন্তু 2021 সালে জো বাইডেন প্রশাসন দ্রুত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরপর পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে তৎকালীন মিত্র আশরাফ ঘনি সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং আফগানিস্তান আবার তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে আমেরিকার ছায়া যুদ্ধের অন্যতম বড় ভুক্তভোগী হিসেবে দেখা হয়। নেটোতে নেয়ার আশ্বাস এবং রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য ইউক্রেনকে উস্কে দেয়া হলেও সরাসরি সেনা পাঠিয়ে সাহায্য করেনি আমেরিকা। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সাহায্য দেয়া নিয়ে চরম টানাপোড়েন তৈরি হয়েছে, যা ইউক্রেনকে এক মহা সংকটে ফেলেছে। সিরিয়ার কুর্দিরা আইএসের বিরুদ্ধে আমেরিকার হয়ে রক্ত দিল। বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অন্যতম প্রধান স্থল সহযোগী ছিল। এই সময় আমেরিকা আইএস দমনে কুর্দি বাহিনীকে সামরিক সহায়তা, প্রশিক্ষণ ও আকাশ সমর্থন দেয়। ফলে তারা আইএসের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে এবং অনেক অঞ্চল পুনর্দখল করতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ করে ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। যুক্তি দেন, দীর্ঘমেয়াদে ওখানে সৈন্য রাখাটা ব্যয়বহুল এবং স্থানীয় বাহিনীর উপর দায়িত্ব দেওয়া উচিত। এই সিদ্ধান্তের পর তুর্কি সীমান্তবর্তী কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক অভিযান শুরু করে। কুর্দিরা, যারা এতদিন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা হঠাৎ করেই বড় ধরনের নিরাপত্তাহীনতার মুখে পড়ে। অনেক কুর্দি নেতা ও সমর্থক এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে ব্যাখ্যা করেন এবং পিঠে ছুরি মারা বলে উল্লেখ করেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এটি ছিল তাদের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল পরিবর্তনের অংশ। ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান ছিল আমেরিকার নন নেটো প্রধান মিত্র। কিন্তু কাজ উদ্ধার হওয়ার পর আমেরিকা পাকিস্তানের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার সময় পাশ থেকে সরে দাঁড়ায়, যা দেশটিকে চীনের উপর আরও বেশি নির্ভরশীল হতে বাধ্য করে। মার্কিন পররাষ্ট্রনীতির এই আচরণের পেছনে আমেরিকার একটি বিখ্যাত কূটনীতিবিদের দর্শন কাজ করে। হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, আমেরিকা হ্যাজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিজ, অনলি ইন্টারেস্টস। অর্থাৎ আমেরিকার কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। কারণ মার্কিন পররাষ্ট্রনীতি মূলত বাস্তববাদ দ্বারা চালিত। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো স্বার্থের অগ্রাধিকার। যতক্ষণ কোনো দেশ আমেরিকার ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে, ততক্ষণ সে বন্ধু। স্বার্থ শেষ তো বন্ধুত্বও শেষ। অভ্যন্তরীণ রাজনীতির চাপ। আমেরিকার প্রেসিডেন্ট বা ক্ষমতার পালাবদল হলে পররাষ্ট্রনীতি 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, যেমনটা ট্রাম্প এবং বাইডেনের আমলে দেখা গেছে। এতে চরম বিপাকে পড়ে তাদের মিত্ররা। দূরত্ব, ভূপ্রকৃতি। আমেরিকা ভৌগোলিকভাবে দুটি মহাসাগর দ্বারা সুরক্ষিত, তাই বিশ্বের অন্য প্রান্তে কোনো মিত্র দেশ ধ্বংস হয়ে গেলেও আমেরিকার মূল ভূখণ্ডের সরাসরি কোনো ক্ষতি হয় না। আমেরিকা যার বন্ধু, তার শত্রুর দরকার নাই। এই উক্তিটি মূলত ছোট বা আঞ্চলিক দেশগুলোর জন্য একটি ঐতিহাসিক সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে পরাশক্তির অন্ধ অনুগামী হওয়ার চেয়ে নিজের সার্বভৌমত্ব রক্ষা করা এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখাই আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায়। তাই বিভিন্ন সময়ে আমেরিকার চরম মিত্র বা সহযোগী রাষ্ট্রগুলো যেভাবে দেশটির স্বার্থের বলি হয়েছে, তা থেকেই এই ধারণার জন্ম।